ওয়েলকাম টু পরিপূর্ণ স্টাডি পয়েন্ট প্রিয় স্টুডেন্টস। আজকে সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে হাজির হয়েছি, যেগুলি তোমাদের আপকামিং ডব্লিউবি পুলিশ, কলকাতা পুলিশ, এছাড়াও এসএসসি গ্রুপ ডি, গ্রুপ সি, এসএসসি জিডি এবং রেলের গ্রুপ ডি, গ্রুপ সি সমস্ত পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো ভিডিওটিকে স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যদি নতুন হয়ে থাকো। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সবার মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দাও এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো, তাহলে নোটিফিকেশনগুলো দ্রুত পেয়ে যাবে। তো তোমরা আমার এর আগের অন্য ভিডিওগুলি তোমরা যদি দেখতে চাও তাহলে প্লেলিস্টে সমস্ত পরীক্ষার জন্য আলাদা আলাদা প্লেলিস্ট করে ক্লাসগুলি রেডি করা আছে, তোমরা অবশ্যই দেখে নেবে। তো চলো আমরা এক এক করে প্রশ্নগুলো আলোচনা করি, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? সংবিধানের এই কোনো প্রশ্নই মিস যাবে না। প্রথম প্রশ্ন বলা আছে কি, যে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র কোনটি? তাহলে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র কোনটি? যে ভারতের যে গণতন্ত্র, অর্থাৎ ভারতের সংবিধান হচ্ছে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র। তারপর কি প্রশ্ন দেওয়া আছে, মনফোর্ড রিপোর্ট কোন আইনের ভিত্তি রচনা করেছিল? তাহলে মনফোর্ড রিপোর্ট পিটের ভারত শাসন আইন রচনা করেছিল। নিচের কোনটি ভারত শাসন আইন 1935 এর বৈশিষ্ট্য ছিল না? সেটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইন। ভারতের কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে ক্ষমতার বিভাজন কোন আইন অনুযায়ী করা হয়? ভারত শাসন আইন 1935। গণপরিষদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন কে? তো গণপরিষদের প্রথম অধিবেশনে যে অস্থায়ী সভাপতি ছিল সচ্চিদানন্দ সিনহা, তিনি সভাপতিত্ব করেছিলেন। তারপরে প্রশ্নে কি বলা আছে, যে ভারতের সংবিধান দিবস কবে পালিত হয়? ভারতের সংবিধান দিবস পালিত হয় সেটা হচ্ছে 26শে নভেম্বর। সার্বভৌম শব্দটি কোনটি অর্থ সঠিক? সার্বভৌম শব্দটির কোন অর্থটি সঠিক? বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত। সংবিধানের প্রস্তাবনায় ভারতকে বলা হয়েছে, কি বলা হয়েছে? সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতান্ত্রিক। এই অপশন সঠিক। আজ পর্যন্ত ভারতীয় সংবিধান প্রস্তাবনা কতবার সংশোধিত হয়েছে? একবার। নিচের উল্লেখিত কোন পদের ক্ষমতা রয়েছে নাগরিকত্ব প্রদান বা রদ করা? সেটা হচ্ছে সংসদ। ভারতবর্ষে এক নাগরিকত্বের ধারা গ্রহণ করা হয়েছে কোন দেশের সংবিধান থেকে? গ্রেট ব্রিটেনের সংবিধান থেকে। ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে ন্যূনতম কত দিন ভারতে বাস করতে হয়? সেটা হচ্ছে কমপক্ষে 5 বছর। ভারতীয় সংবিধানের কত নং ধারায় বলা হয়েছে, যদি কোনো একজন ভারতীয় ব্যক্তি স্বেচ্ছায় অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করে তাহলে তার ভারতীয় নাগরিকত্ব বাতিল হবে? 9 নং ধারায়। নিম্নলিখিত কোন দেশে দ্বৈত নাগরিকত্ব প্রচলিত? মার্কিন যুক্তরাষ্ট্র। প্রবাসী দিবস কোন তারিখে পালন করা হয়? সেটা হচ্ছে 9ই জানুয়ারি। ভারতীয় সংবিধান ধারা ড্যাশ এবং ড্যাশ তফসিলে রয়েছে? ভারতীয় সংবিধানে 448টি ধারা এবং 12টি তফসিল রয়েছে। ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? ভারতীয় সংবিধানের জনক হচ্ছে বি.আর. আম্বেদকর। গণপরিষদের সভাপতি কে ছিলেন? গণপরিষদের সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। স্বাধীনতার পর ভারতের সংহতির ক্ষেত্রে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন? সর্দার বল্লভভাই প্যাটেল। গণপরিষদ সংক্রান্ত নিম্নলিখিত কোন তত্ত্বটি সঠিক? এটি প্রাপ্তবয়স্কদের ভিত্তি গঠিত নয়, এটি প্রত্যক্ষ নির্বাচনের ফল, এটি বহুদলীয় সংগঠন, এটি অন্যান্য কমিটির দ্বারা কার্য সম্পন্ন করে। তো এক্ষেত্রে ঠিক আছে। তারপরের প্রশ্ন কি বলা আছে, যে ডোমিনিয়ন স্ট্যাটাস বলতে বোঝায় অটোনমাস রাজ্যকে। ভারতে কবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ গঠিত হয়েছিল? 1946 সালে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ গঠিত হয়েছিল। সমগ্র ভারতের ব্যবসা বাণিজ্য এবং তৎসম্বন্ধীয় বিষয়গুলি ভারতীয় সংবিধানের কোন অধ্যায়ে স্থান পেয়েছে? এটা দেখো খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। স্থান পেয়েছে 13তম অধ্যায়ে। ভারতের সংবিধানে রয়েছে স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্বের কথা। এটি কোন
দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে, এটি ফরাসি সংবিধান থেকে নেওয়া হয়েছে। ভারতীয় সংবিধানের রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি আইরিশ থেকে নেওয়া হয়েছে। ভারতীয় সংবিধানের বিচার বিভাগের স্বাধীনতা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? বিচার বিভাগের স্বাধীনতা আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে। কোন দেশের সবচেয়ে দীর্ঘতম লিখিত সংবিধান রয়েছে? ভারতবর্ষের সংবিধান দীর্ঘতম লিখিত সংবিধান। ভারতীয় সংবিধানের সপ্তম তফসিলে কি বলা হয়েছে? সপ্তম তফসিলে বলা হয়েছে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে ক্ষমতার বন্টন। মূল সংবিধানে কতগুলি ধারা রয়েছিল? কতগুলি ধারা ছিল? সেটা হচ্ছে 395টি। ভারতের সংবিধান পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নয়, পুরোপুরি এককেন্দ্রিকও নয়, কিন্তু এটা হলো উভয়ের সমন্বয়। কথাটি বলেছিলেন কে? কথাটি বলেছিলেন দুর্গাদাস বসু। 42তম সংশোধনী আইন 1976 সালে নিম্নোক্ত কোন শব্দটি সংবিধানে অন্তর্ভুক্ত হয়নি? সেটা হচ্ছে মর্যাদা। নেপা অর্থাৎ নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি বর্তমানে কি নামে পরিচিত? বর্তমানে অরুণাচল প্রদেশ নামে পরিচিত। সাংবিধানিক প্রতিবিধানের অধিকারকে সংবিধানের প্রাণ এবং আত্মা বলে কে বর্ণনা করেন? বি.আর. আম্বেদকর। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ ভারতের অ্যাটর্নি জেনারেলের সাথে সম্পর্কিত? অনুচ্ছেদ 76। ভারতীয় সংবিধানের কোন তফসিলে রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল এবং তাদের সীমা নির্ধারণ করা যায়? প্রথম তফসিলে। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে ভারত একটি রাজ্যগুলির ইউনিয়ন? ধারা নম্বর 1। দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চলে মর্যাদা দেওয়া হয় কততম সংশোধনীর দ্বারা? 69তম সংশোধনীর দ্বারা। নিম্নলিখিত কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় প্রশাসনিক কর্তৃকের আধিকারিকদের বিশেষ ক্ষমতা এবং সুযোগ সুবিধার বিষয়টি বাতিল করে দেওয়া হয়? 28তম সংশোধনীর দ্বারা। সংবিধানের কোন অংশে মাত্র একটি ধারা আছে? সেটা হচ্ছে 20 নম্বর অংশে। 59তম সংশোধনী আইন পাশ করা হয় পাঞ্জাবে জরুরি অবস্থা জারি করতে। কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা সহ সমস্ত মন্ত্রীদের সংখ্যা লোকসভার মোট সদস্যের 15% অধিক হবে না? 91তম। ভারতীয় সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার কোন ধারায় বর্ণিত আছে? মৌলিক অধিকার অধ্যায় তৃতীয় অধ্যায়ে বর্ণিত আছে। কোন সালে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যের তালিকায় 11তম মৌলিক কর্তব্য যোগ করা হয়েছিল? 2002 সালে। মৌলিক অধিকার লঙ্ঘনের ক্ষেত্রে ভারতের সংবিধানের নিচের কোন অনুচ্ছেদের অধীনে ভারতের সুপ্রিম কোর্টে সরাসরি আবেদন করা যেতে পারে? অনুচ্ছেদ 32। প্রদত্ত বিকল্পগুলির থেকে ভারতের সংবিধান দ্বারা প্রদত্ত মৌলিক অধিকারের সঠিক বিকল্পটি বেছে নিন। সমতার অধিকার, ধর্মের স্বাধীনতার অধিকার এবং সাংবিধানিক প্রতিক্রিয়ার অধিকার। এটা হচ্ছে মৌলিক অধিকার। অপশন নাম্বার ডি। ভারতীয় সংবিধানের আবির্ভাব অনুযায়ী সঠিক কালানুক্রমে আইন এবং নীতিগুলো বেছে নাও। এটা হচ্ছে তথ্য প্রযুক্তি আইন, তথ্য অধিকার আইন, শিক্ষার অধিকার আইন, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার এবং সুরক্ষা আইন। পরের প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন অধিকারের সাথে ভারতীয় সংবিধানের 18তম অনুচ্ছেদ সম্পর্কিত? সেটা হচ্ছে উপাধি বিলোপ। ঠিক আছে, কারো যে পদবি সেই পদবি বিলোপ। ঠিক আছে। ভারতের সংবিধান অনুসারে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা নিচের কোন মৌলিক অধিকারের একটি অংশ? তো এটা হচ্ছে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা নিচের কোন মৌলিক অধিকারের একটি অংশ? সেটা হচ্ছে স্বাধীনতার অধিকার। তারপরের প্রশ্ন দেখো কি বলা আছে যে ভারতের সংবিধানের নিচের কোন অংশ ও অনুচ্ছেদ মৌলিক কর্তব্যের সাথে সম্পর্কিত? তাহলে মৌলিক কর্তব্যটা কত নম্বর পার্টে থাকে? পার্ট নাম্বার হচ্ছে 4A এবং অনুচ্ছেদ 51। ঠিক আছে, 51-এ এই মৌলিক কর্তব্য আছে। ঠিক আছে। তারপরে প্রশ্নে বলা আছে যে ভারতের সুপ্রিম কোর্ট 2017 সালে নিম্নলিখিত কোনটিকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করেছিল? গোপনীয়তার অধিকার। ঠিক আছে।
ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যসমূহ নিচের কোন সংশোধনী দ্বারা যুক্ত করা হয়েছে? তো মৌলিক অধিকার 42তম সংশোধনী দ্বারা যুক্ত করা হয়েছে, যেটা 1976 সালে। ঠিক আছে। 53 নম্বর প্রশ্নে কি বলা আছে যে ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে রাজ্য গ্রাম পঞ্চায়েতগুলিকে সংগঠিত করার জন্য পদক্ষেপ নেবে এবং তাদের সরকারের ইউনিটি হিসেবে কাজ করতে সক্ষম করার জন্য প্রয়োজনীয় ক্ষমতা ও কর্তৃত্ব প্রদান করবে? এটা হচ্ছে অনুচ্ছেদ নাম্বার 40। তারপরের প্রশ্নে বলা আছে কি ভারতীয় সংবিধানের 4A ভাগে মোট কতগুলি মৌলিক কর্তব্য রয়েছে? তো মোট কতগুলি মৌলিক কর্তব্য রয়েছে? 11টি। ঠিক আছে। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ অনুযায়ী যে কার্য করার জন্য অপরাধ হয়েছে বলে অভিযোগ করা হয় সেই কার্য করার সময় বলবৎ কোনো বিধির লঙ্ঘন ব্যতিরেকে কোনো ব্যক্তি অপরাধের দোষী সাব্যস্ত হইবে না। এর উত্তর কি হবে? এটি হবে 20। ঠিক আছে। তারপরে একটি প্রশ্ন কি বলা আছে যে পক্সো আইনের পুরো নাম কি? পক্সো আইনের পুরো নাম হচ্ছে অপশন নাম্বার ডি, দ্য প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স অ্যাক্ট। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো কি বলা হয়েছে যে ওয়েলফেয়ার স্টেট সম্বন্ধে বলা হয়েছে। ওয়েলফেয়ার স্টেট সম্বন্ধে কি বলা হয়েছে? নির্দেশমূলক নীতিসমূহ। পরের প্রশ্নে বলা আছে কি ধর্মনিরপেক্ষ শব্দটির অর্থ হলো, ধর্মনিরপেক্ষ শব্দের অর্থ হচ্ছে অপশন নাম্বার সি, রাষ্ট্র কোনো ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাস ও ধর্মপ্রচারের স্বাধীনতার হস্তক্ষেপ করবে না। 59 নম্বর প্রশ্নে কি বলা আছে তত্ত্বের অধিকার আইনটি কোন সালে কার্যকরী হয়? তত্ত্বের অধিকার আইনটি 2005 সালে কার্যকরী হয়। হেভিয়াস কার্পাস খুবই ইম্পর্টেন্ট। হেভিয়াস কার্পাস কিসের সাথে যুক্ত? বেআইনিভাবে পুলিশ বা অন্য কোনো ব্যক্তি দ্বারা আটক করা কোনো ব্যক্তিকে মুক্ত করার জন্য আদালতের আদেশ। এটা হচ্ছে হেভিয়াস কার্পাস। ঠিক আছে, অপশন নাম্বার এ। পরের প্রশ্নে কি বলা আছে যে মৌলিক অধিকার বলবৎ করার ক্ষমতা যার রয়েছে সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের মৌলিক অধিকার বলবৎ করার ক্ষমতা রয়েছে। ভারতীয় সংবিধানের কাদের স্বীকৃতি দেয়? ভারতীয় সংবিধান কাদের স্বীকৃতি দেয়? ধর্ম ও ভাষা এবং সংস্কৃতির ভিত্তিতে সংখ্যালঘু সম্প্রদায়কে স্বীকৃতি দেয়। অপশন নম্বর ডি। তারপরে প্রশ্ন কি বলা আছে রাজ্যপালের অতি গুরুত্বপূর্ণ আইন সংক্রান্ত ক্ষমতা হলো অর্ডিন্যান্স জারি করা। ঠিক আছে। তারপর সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে 14 বছরের কম বয়সের কোনো শিশুকেই কারখানা বা খনি বা বিপজ্জনক কাজে নিয়োগ করা উচিত নয়? সেটা হচ্ছে 24 নম্বর ধারায়। পরের প্রশ্ন বলা আছে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন সংসদে পাস হয় 2009 সালে। ভারতীয় সংবিধান থেকে সম্পত্তির অধিকার, এই অধিকারটি মৌলিক অধিকারের থেকে কততম সংশোধনীর মাধ্যমে অবলুপ্তি ঘটানো হয়েছে? সেটা হচ্ছে 44তম সংশোধনী 1978 সালে। ঠিক আছে। এটা মৌলিক অধিকারের টোটাল 7টা মৌলিক অধিকার ছিল, তার মধ্যে সম্পত্তির অধিকার যেটা রয়েছে সেটাকে 44তম সংশোধনের মাধ্যমে 1978 সালে এটাকে বর্তমান সেটা আইনি অধিকার, এখন আর সেটা মৌলিক অধিকার নয়। ঠিক আছে। তাহলে অপশন নাম্বার এ হবে সঠিক। তারপরে কি বলা আছে যে সংবিধান অনুযায়ী অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা কত বছর বয়সী শিশুদের ক্ষেত্রে প্রযোজ্য? সেটা হচ্ছে 14 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে প্রযোজ্য। ন্যূনতম 8 পাস হতে হবে। তারপরে প্রশ্নটা দেখো কি বলা আছে যে কাজের ন্যায্য ও মানবিক অবস্থায় সুরক্ষা এবং মাতৃত্বকালীন দুটি বিষয়ে কোন অধ্যায়ে বর্ণিত আছে? সেটা হচ্ছে রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি। ভারতের সংবিধানে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষিত আছে কোন ধারায়? এটা হচ্ছে 29 নং ধারায়। তারপরে কি বলছে ড্যাশ ধারায় আন্তর্জাতিক শান্তি ও সুরক্ষার কথা বর্ণিত আছে কত? 51 নম্বর ধারায়। আর 51 কি রয়েছে? মৌলিক কর্তব্য। আর 51 নম্বর ধারায়, এটা ভালো করে খেয়াল রাখবে, 51 রয়েছে মৌলিক কর্তব্য আর 51 ধারায় রয়েছে কি শান্তি ও সুরক্ষার কথা বর্ণিত রয়েছে। তারপর 72 নম্বর প্রশ্নে কি বলা আছে যে সংবিধানের কোন ধারায় মনুমেন্টের সংরক্ষণ এবং জাতীয় গুরুত্বপূর্ণ বস্তুর সুরক্ষার বিধান রয়েছে? সেটা হচ্ছে 49 নম্বর ধারায়। ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য নেওয়া হয়েছে কোথার থেকে? সেটা হচ্ছে সোভিয়েত রাশিয়া থেকে, অর্থাৎ রাশিয়ার সংবিধান থেকে সেটা নেওয়া রয়েছে। তারপর প্রশ্ন কি হচ্ছে ভারতীয় সংবিধানের কোন ধারায় সংসদ রাজ্যগুলি বা কেন্দ্রশাসিত অঞ্চলে নিয়োগের শর্ত স্থির করতে পারে? সেটা হচ্ছে ধারা 16তে। তারপরে প্রশ্ন কি বলা আছে যে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে মুক্ত চিন্তাভাবনা, পেশা,
পছন্দ মতো ধর্মাচরণ ও ধর্মীয় ভাবনার প্রসারের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে 25 নম্বর ধারায়। ঠিক আছে, তোমরা 1 থেকে একদম 51 নম্বর ধারা প্রত্যেকটি তোমরা মনে রাখবে ভালো করে। 76 নম্বরে কী বলা আছে, যে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে জীবন ও ব্যক্তি স্বাধীনতার সুরক্ষা সম্পর্কিত আছে, সেটা হচ্ছে 21 নম্বর ধারায়, জীবন ও ব্যক্তি স্বাধীনতার সুরক্ষা। তো নিচের কোনটি ফৌজদারি আইনের মামলা নয়, এটা হচ্ছে বিবাহ বিচ্ছেদ মামলা ফৌজদারি মামলা নয়। তো তারপরের প্রশ্নে বলা আছে যে ভারতীয় সংবিধানের কোন ধারাতে অস্পৃশ্যতা বিলুপ্তির বিধান রয়েছে, সেটা হচ্ছে 17 নম্বর ধারায়। ঠিক আছে, ভারতের শ্রমশক্তি জনসংখ্যায় কত বছর বয়সের লোককে অন্তর্ভুক্ত করা হয় না, এটা হচ্ছে 14 বছরের নিচে। ঠিক আছে, তারপর হচ্ছে কি, ভারতীয় সংবিধানে সমতার অধিকার রয়েছে কতগুলি ধারায়, কোন ধারায়? ভারতীয় সংবিধানে সমতার অধিকার রয়েছে কতগুলি ধারায়, সেটা হচ্ছে 5টি ধারায়। কোনটি 1950 সালে গৃহীত হওয়া মূল সংবিধানের অংশ ছিল না, সেটা হচ্ছে মৌলিক কর্তব্য। 1950 সালে গৃহীত হওয়া মূল সংবিধানের অংশ ছিল না, হচ্ছে মৌলিক কর্তব্য। তারপর হচ্ছে কি, কবে ভারতীয় সংবিধানে 10টি মৌলিক কর্তব্য যোগ করা হয়েছিল? 1976 সালে 10টি কর্তব্য যোগ করা হয়েছিল। 1976 সালে 10টি মৌলিক কর্তব্য যোগ করা হয়েছিল, সেটা হচ্ছে কত নম্বর সংশোধন? 42তম সংশোধন। ঠিক আছে, কোন সংবিধানে সংশোধনী 6 থেকে 14 বছরের শিশুদের জন্য বাধ্যতামূলক শিক্ষা চালু হয়েছিল, সেটা হচ্ছে 86তম। নিম্নলিখিত অনুচ্ছেদগুলির মধ্যে কোনটি শোষণের বিরুদ্ধে অধিকারের সম্বন্ধে বলা হয়েছে? শোষণের বিরুদ্ধে অধিকারের সম্বন্ধে বলা হয়েছে 23 থেকে 24 নম্বর ধারায়। আইনের শাসন হলো যে কোনো ড্যাশ ভিত্তিতে স্বরূপ, যার মানে হলো কোনো ব্যক্তি আইনের উপর নন, সেটা হচ্ছে গণতন্ত্রের ভিত্তির স্বরূপ। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অধীনে শিক্ষা অধিকার প্রদান করা হয়েছে, সেটা হচ্ছে 21 নম্বর। ঠিক আছে, 21A-তে। তারপরে প্রশ্ন কী বলা আছে, ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 25 থেকে 28 কী উল্লেখ করে? এটা হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। তাহলে 25 থেকে 28 হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। নিচের কোনটি একটি মৌলিক কর্তব্য? ঠিক আছে, জাতীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ ও হিংসার পথ পরিহার করা, এটা হচ্ছে মৌলিক কর্তব্য। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বাক স্বাধীনতার অধিকার প্রদান করা হয়? তো বাক স্বাধীনতার অধিকার প্রদান করা হয় 19তম ধারায়। ঠিক আছে, স্বাধীনতার পর ভারতীয় সংসদ ড্যাশ প্যাটার্নকে সামাজিক ও অর্থনৈতিক নীতির উদ্দেশ্যে হিসাব গ্রহণ করেছে, সেটা হচ্ছে কি, সমাজতান্ত্রিক। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে শিরোনাম বিলুপ্তির কথা বলা হয়েছে? 18 নম্বর ধারায় শিরোনাম বা পদবি বিলুপ্তির কথা বলা হয়েছে। তারপর হচ্ছে ড্যাশ কমিটির গঠন করা হয়েছিল মৌলিক কর্তব্য সম্পর্কে সুপারিশ করার জন্য। তাহলে এটা কোন কমিটি? শরণ সিং কমিটি। তারপরে প্রশ্ন কি, যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এবং মানবিকতাবাদের উন্নতি সাধন হলো একটি মৌলিক কর্তব্য। যে রিটের দ্বারা আদালত একজন আটক ব্যক্তিকে তার আটকের বৈধতা পরীক্ষা করার জন্য তার সামনে হাজির করার নির্দেশ দেন, তা চিহ্নিত করো, সেটা হচ্ছে হেভিয়াস কার্পাস। ঠিক আছে, এটা হচ্ছে হেভিয়াস কার্পাস। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ রক্ষার কথা বলা হয়েছে? 29 নম্বর ধারায়। ঠিক আছে, ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকার দেওয়া রয়েছে? সেটা হচ্ছে বর্তমানে 6টি। নিম্নলিখিত কোন অনুচ্ছেদটি কিছু ক্ষেত্রে গ্রেপ্তার ও আটকের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে? ধারা 22। কোন বছর ধর্মনিরপেক্ষ শব্দটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করা হয়েছে? 1976 42তম সংশোধনী। ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার নীতি কোন দেশ থেকে ধার করা হয়েছে? মৌলিক অধিকার নীতি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ধার করা হয়েছে। নিচের কোন অনুচ্ছেদের অধীনে সম্পত্তির অধিকার আইনত অধিকার হিসেবে স্থানান্তরিত রয়েছে? এটা হচ্ছে ধারা 300A। সম্পত্তির অধিকার আগে মৌলিক অধিকার ছিল, সেটা 300A ধারায় বর্তমানে। আগে সংবিধানের কোন অনুচ্ছেদে নাগরিককে যে কোনো পেশা বা জীবিকা অনুশীলনের স্বাধীনতা প্রদান করেছে? ধারা 19(1)G। ভারতীয় সংবিধানের অধীনে সুপ্রিম কোর্ট সংবিধানের পার্ট 3-তে উল্লেখিত যে কোনো অধিকার প্রয়োগের জন্য রিট জারি করতে পারে। কোনটি মৌলিক কর্তব্য নয়? ভোট প্রদানের অধিকার মৌলিক কর্তব্য নয়। 86তম সংশোধনী আইন 2002 দ্বারা ভারতীয় সংবিধানে আরও কতগুলি মৌলিক কর্তব্য যোগ করা হয়েছে? একটি মাত্র মৌলিক কর্তব্য যোগ করা হয়েছে। আগে
মৌলিক কর্তব্য ছিল 10টি, তারপরে 86তম সংশোধনী আইন দ্বারা 2002 সালে আরেকটি মৌলিক কর্তব্য গিয়ে যুক্ত হয়। তারপরে প্রশ্ন কি, জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা প্রতি সম্মান প্রদর্শন হলো এটা একটি মৌলিক কর্তব্য, প্রত্যেক নাগরিকের মৌলিক কর্তব্য। সুপ্রিম কোর্ট ঘোষণা করে যে কোনো ব্যক্তিকে পলিগ্রাফ, ব্রেন ম্যাপিং এবং নার্কো পরীক্ষা করা যাবে না, কেননা সেটি লঙ্ঘন করে 20 নং ধারা। সেটি কত নম্বর ধারা লঙ্ঘন করে? 20 নং ধারা। তারপরে প্রশ্ন কি বলা আছে, যে ভারতীয় সংবিধান কত নং ধারা অনুযায়ী ভারতের সামরিক ও আধা সামরিক বাহিনীর মৌলিক অধিকারের বিষয়ে সংসদের হাতে ক্ষমতা অর্পণ করা হয়েছে? সেটা হচ্ছে 33 নম্বর ধারা। কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হয়রানির বিষয়টি মৌলিক অধিকারের কোন কোন ধারাকে লঙ্ঘন করে? এটা হচ্ছে ধারা নম্বর 14, 15, 21 এই কয়টা ধারাকে লঙ্ঘন করে। সম্পত্তির অধিকার হলো একটি কি? বর্তমানে হচ্ছে আইনি অধিকার। তত্ত্ব জানার অধিকার ভারতীয় সংবিধানের সংরক্ষিত আছে 19(1)(a) ধারায়। মৌলিক অধিকারগুলি স্থগিত রাখার আদেশ দিতে পারেন কে? সংসদের অনুমোদন সাপেক্ষে রাষ্ট্রপতি। নিম্নলিখিত কোন অধিকারটি মানবাধিকারের সাথে সংবিধান স্বীকৃত মৌলিক অধিকারও বটে? তথ্য জানার অধিকার। মৌলিক অধিকার সম্পর্কিত নিম্নলিখিত কোন তত্ত্বটি সঠিক? নেহরু রিপোর্ট সংবিধানে মৌলিক অধিকার অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছিল। সমাজতান্ত্রিক ধরনের সমাজ ব্যবস্থা ভারতীয় সংবিধানে যুক্ত করা হয় কোন প্রধানমন্ত্রীর শাসনকালে? সেটা হচ্ছে ইন্দিরা গান্ধীর শাসনকালে। নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রে সমান কাজের জন্য সমান বেতনের অধিকার একটি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় জনকল্যাণ রাষ্ট্রকে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে? 38 নং ধারাতে। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে যে রাষ্ট্র তপশিলি জাতি ও উপজাতিদের অর্থনৈতিক, শিক্ষাগত ক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা প্রদানের ব্যবস্থা করবে? সেটা হচ্ছে 46 নং ধারাতে। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি সম্পর্কে কে বলেছিলেন? এ চেক অন এ ব্যাংক পেমেন্ট অনলি হোয়েন দ্য রিসোর্সেস অফ দ্য ব্যাংক পারমিট, কেটি সহ। নিম্নলিখিত কোন নির্দেশমূলক নীতিতে গান্ধীজির নৈতিক দর্শনের প্রত্যেক প্রভাব আছে? নিম্নলিখিত কোন নির্দেশমূলক নীতিতে গান্ধীজির নৈতিক দর্শনের প্রত্যক্ষ প্রভাব আছে? সেটা হচ্ছে গো হত্যার উপর নিষেধাজ্ঞা। স্পিকার এবং ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে লোকসভার সভাপতিত্ব কে করেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সেটা হচ্ছে স্পিকারের দ্বারা মনোনীত 6 জন সদস্যের মধ্যে যে কোনো একজন। ভারতীয় সংবিধানের কোন অংশ বিচারপতি বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথকীকরণের কথা বলা হয়েছে? সেটা হচ্ছে রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতি সমূহ। রাজ্যসভা সম্পর্কে সঠিক বিবৃতি নির্বাচন করুন। একে সংসদের উচ্চ কক্ষ বলা হয় এবং এটি কখনোই ভেঙে যায় না। সুপ্রিম কোর্ট ভারতীয় দণ্ডবিধির কত নং ধারাটিকে অসাংবিধানিক আখ্যা দিয়ে বাতিল করা হয়েছে? সেটা হচ্ছে 303। নিম্নলিখিতদের মধ্যে কে নিউক্লিয়ার কমান্ড অথরিটি, নীতি আয়োগ, মন্ত্রিপরিষদের নীতি কমিটি, পরমাণু শক্তি বিভাগ, মহাকাশ বিভাগ এবং কেন্দ্রীয় কর্মচারী জন অভিযোগ এবং পেনশন মন্ত্রকের প্রধান? সেটা হচ্ছে প্রধানমন্ত্রী। ভারতের কেন্দ্রের সাংবিধানিক কার্যনির্বাহী প্রধান হলেন রাষ্ট্রপতি। রাজ্য পরিষদ প্রথম কবে গঠিত হয়? 3রা এপ্রিল 1952। ড্যাশ হলো একটি প্রস্তাবিত সাংবিধানিক আইনের খসড়াপত্র? সেটা হচ্ছে বিল। মন্ত্রিসভা তার কাজের জন্য কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে? সেটা হচ্ছে লোকসভার কাছে। নিম্নলিখিত তত্ত্বের মধ্যে কোনটি ভুল? নিম্নলিখিত তত্ত্বের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিরোধ দেখা দিলে তার নিষ্পত্তি করে জাতীয় নির্বাচন কমিশন, এটা হচ্ছে ভুল। লোকসভার মেয়াদ শেষ হওয়ার পূর্বে রাষ্ট্রপতি কার পরামর্শে লোকসভা ভেঙে দিতে পারে? প্রধানমন্ত্রী। সংসদের যে কোনো একটি কক্ষের সদস্য না হলে কোনো ব্যক্তি মন্ত্রী পদের বেশি দিন থাকতে পারে না। কতদিনের বেশি? 6 মাস। 6 মাসের বেশি থাকতে পারে না। নিয়োগের সময় রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করেন ভারতের প্রধান বিচারপতি। ভারতের রাষ্ট্রপতির পদপ্রার্থীর বয়সের সীমা হচ্ছে
কোনো ঊর্ধ্বসীমা নেই। রাজ্যসভার যে কোনো সদস্যের কার্যকাল 6 বছর। রাষ্ট্রপতি পদত্যাগ চাইলে তিনি কার কাছে পদত্যাগপত্র প্রেরণ করবেন? সেটা হচ্ছে উপরাষ্ট্রপতি। 0 আওয়ার কি? 0 আওয়ার হচ্ছে যে সময়ে সংসদে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করা হয়। কার্যকালের মেয়াদ সম্পূর্ণ হওয়ার পূর্বে রাষ্ট্রপতিকে পদচ্যুত করার ক্ষমতা রয়েছে সংসদের। আইনসভার উভয় কক্ষে পাস হওয়া কোনো বিল কার স্বাক্ষর লাভের পর আইনের স্বীকৃতি লাভ করে? সেটা হচ্ছে রাষ্ট্রপতি। লোকসভার প্রথম স্পিকার হলেন জিভি মাভলঙ্কার। লোকসভার ক্ষেত্রে লিডার অব দ্য হাউস বলতে বোঝায় প্রধানমন্ত্রী অথবা প্রধানমন্ত্রী দ্বারা মনোনীত অন্য কোনো মন্ত্রী। রাষ্ট্রপতি যদি কোনো একটি বিল সংসদে পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠান তাহলে তাকে বলা হয় সাসপেনশন ভেটো। সংসদীয় ব্যবস্থার আইন প্রণয়ন, বিচার বিভাগীয় এবং জরুরি ক্ষমতা বাস্তবে রাষ্ট্রপতি দ্বারা গৃহীত হয়, কিন্তু এক্ষেত্রে পরামর্শদাতা হচ্ছেন মন্ত্রিপরিষদ। রাজ্যসভার সদস্য সংখ্যা কতজন? খুবই ইম্পর্টেন্ট। রাজ্যসভার সদস্য সংখ্যা হচ্ছে 250 জন। লোকসভা ও রাজ্যসভার যৌথ সভায় কে সভাপতিত্ব করেন? লোকসভার স্পিকার। ভারতের সংবিধানের কার্যনির্বাহী বিভাগের সাংবিধানিক প্রধান হলেন রাষ্ট্রপতি। ভারতে যখন একজন রাষ্ট্রপতিকে সংবিধান লঙ্ঘনের জন্য অভিশংসন করা হয়, এই পদ্ধতি শুরু করা হয় মূলত সংসদের যে কোনো একটি কক্ষ থেকে। সংবিধানের কোনো ধারা রাষ্ট্রপতির শপথ বা প্রতিশ্রুতি নিয়ে আলোচনা করা হয়, তা হচ্ছে 60 নং ধারায়। সংবিধানের কোন ধারা রাষ্ট্রপতির শপথ বা প্রতিশ্রুতি নিয়ে আলোচনা করা হয়? সেটা হচ্ছে 60 নং ধারা। ভারতের রাষ্ট্রপতি কতবার অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করেছেন? একবারও করেনি, কখনো না। রাজ্যসভার প্রথম চেয়ারম্যান কে ছিলেন? রাজ্যসভার প্রথম চেয়ারম্যান ছিলেন ডক্টর এস রাধাকৃষ্ণন, সর্বপল্লী রাধাকৃষ্ণন। রাজ্যসভার প্রথম চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ভারতের রাষ্ট্রপতি কার্যকালের মেয়াদ হলো 5 বছর। লোকসভার স্পিকার নির্বাচিত হন লোকসভার সংসদের দ্বারা। ভারতীয় সংবিধানের কত নং ধারা অনুযায়ী রাষ্ট্রপ্রধান আদালত অবমাননা করলেও ব্যক্তিগত অনাক্রম্যতার জন্যই রেহাই পেতে পারেন? 361 নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারে সংসদের মঞ্জুরি দেওয়া কোনো আইনের মোতাবেক। নিম্নলিখিত কোনটি ভারতের সর্বোচ্চ আইন প্রণয়ন প্রতিষ্ঠান? সেটা হচ্ছে সংসদ। ভারতীয় সংবিধানের কোন ধারা বলে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারে? 133 নং ধারা। দেশের রাষ্ট্রপতিকে তার কার্যালয় থেকে অপসারণকে বলা হয় ইমপিচমেন্ট। খুবই ইম্পর্টেন্ট। নিচের কোনটি রাষ্ট্রপতি পদপ্রার্থীদের জন্য অপরিহার্য যোগ্যতা নয়? সেটা হচ্ছে উচ্চশিক্ষা। কোন বিষয়ে রাজ্যসভা ও লোকসভা সমান ক্ষমতা ভোগ করে না? সুপ্রিম কোর্টের বিচারপতি অপসারণ, রাষ্ট্রপতির অপসারণ, সংবিধান সংশোধন, অর্থ বিল পেশ করা। সঠিক উত্তর। আজ পর্যন্ত কতগুলি লোকসভার সাধারণ নির্বাচন হয়েছে? 18 বার। লোকসভার সদস্য হতে হলে ন্যূনতম বয়স কত হতে হবে? 25 বছর। কোন ধারা অনুসারে রাষ্ট্রপতি কোনো রাজ্যের রাজ্যপালকে সেই রাজ্যের সংলগ্ন কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসক হিসেবে নিযুক্ত করতে পারেন? সেটা হচ্ছে ধারা 239(2). শুধুমাত্র কে ভারতে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন? রাষ্ট্রপতি। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে একটি স্বাধীন কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের অফিসের বিধান রয়েছে? সেটা হচ্ছে 148। ভারতীয় সংবিধানের কোন ধারাটি রাষ্ট্রপতিকে যে কোনো শাস্তি ও মৃত্যুদণ্ডকে ক্ষমা করার ক্ষমতা প্রদান করে? 72 নং ধারা। কোন বছর ভারতে ফৌজদারি কার্যকরী হয়? সেটা হচ্ছে 1973 সালে। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে উপরাষ্ট্রপতির পদকে বাধ্যতামূলক করা হয়েছে? 63 নং ধারায়। নিচের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে লেফটেন্যান্ট গভর্নর নেই? দমন ও দিউ। ভারতীয় সংবিধানের 103 ধারা অনুযায়ী সংসদের যে কোনো কক্ষের বৈঠকে কোরামের সংখ্যা হলো সংসদের মোট সদস্য সংখ্যায় 1/10